আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবাসন চায় সরকার, জানায় প্রেস সচিব। বনানীতে রিকশা চালকদের আন্দোলন, উত্তেজনা, ধাওয়া ও পাল্টা ধাওয়া। সুপ্রিম কোর্টকে ফ্যাসিস্ট মুক্ত করতে বিক্ষোভ, মাঠে জাতীয়তাবাদী আইনজীবীরা। পারভেজ হত্যার বিচারের দাবি, ঢাবি ছাত্রদলের মানববন্ধন। বাংলাদেশের চিকেন নেকে ভারতের নজর, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে চট্টগ্রাম। সর্বোচ্চ খ্রিস্টান নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন, শোকে কাতর খ্রিস্টানরা। সিলেট টেস্ট নিয়ন্ত্রণে জিম্বাবুয়ের বাংলাদেশকে হতাশ করে নিল লিড। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পলাতক আওয়ামী লীগ নেতা ও বিগত সরকারের মন্ত্রীদের দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আমরা কঠোর। প্রত্যেককে বাংলাদেশে আনা এবং আইনের মুখোমুখি করার দায়িত্ব আমাদের। এই দায়িত্ব পরবর্তী সরকারও পালন করবে। প্রেস সচিব আরও বলেন, এরা দেশের টাকা চুরি করে বাইরে নিয়ে মৌজ ফুর্তি করছে। তাদের ফিরিয়ে আনাটা আমাদের নৈতিক দায়িত্ব। বেশিরভাগ পলাতক নেতার হাতে রক্ত লেগে আছে। তারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং বড় বড় দুর্নীতিতে যুক্ত। সোমবার ২১ এপ্রিল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবাসন চাবো। কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। বনানী ১১ নম্বর রোডে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন রূপ নেয় উত্তেজনায়। দেখা যায়, ছবি বা ভিডিও তোলার চেষ্টা করলে চালকরা ধাওয়া করে মারধর করছে। কিছু সময় লাঠিপেটাও করা হয়। সোমবার ২১ এপ্রিল দুপুর ২টা ৪৫ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, কিছুদিন আগে গুলশান সোসাইটিতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়, কিন্তু চালকরা তা মানেননি। আজ সকালে গুলশান ও বনানীর রাস্তায় ব্যাটারি চালিত রিকশা আটক করে বাসিন্দারা। এতে চালকেরা ক্ষুব্ধ হয়ে বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। আন্দোলনের সময় যারা ছবি বা ভিডিও ধারণের চেষ্টা করে তাদেরকেও লাঠিপেটা করেন চালকরা। স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ২ থেকে ৩ জন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে পিটিয়েছেন চালকরা। পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হলেও পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রিস্কে ছাড়া চলতে পারে না। এখন যদি রিস্কে না ঢুকতে দেয় তাহলে কোনো রিস্কে চলবে না, পায়ে রিস্কেও চলবে না। সাপ তো সাপই। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা চায়, বিচার বিভাগ যেন সুষ্ঠুভাবে চলে, মানবাধিকার নিশ্চিত হয় এবং গণতন্ত্র সমুন্নত থাকে। তার জন্য বিচারপতিদের বিদায় প্রয়োজন। সোমবার ২১ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন বলেন, আমরা মনে করেছিলাম ৫ অগাস্টের পর স্বৈরাচারের দোসররা পালিয়ে যাবেন, কিন্তু দুঃখের বিষয় তারা এখনও অবস্থান করছেন। এজন্য আমাদের আইনজীবী সমাজ রাস্তায় নেমেছে। তিনি বলেন, আইনজীবীরা জাগলে দেশের মানুষও জেগে ওঠে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সরিয়ে দিতে হবে, অন্যথায় আইনজীবীরা ব্যবস্থা নেবে। যে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ, তারা কিন্তু আইনি ফোরামের আন্দোলনের কাছে মাথা নত করে পালিয়ে গিয়েছে রাতের বেলা। তাদেরকে আমাদের তাড়াতে হয় নাই। আমরা তো চিন্তা করেছিলাম যে ওই যে দোসররা যারা পালিয়েছে, ফ্যাসিস্টের দোসররা, সেই সাথে আপনারাও চলে যাবেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা এখনো যান নাই। আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন আয়োজন করে। সোমবার ২১ এপ্রিল দুপুর ১:১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, জাহিদুল ইসলাম পারভেজ একজন সচেতন ছাত্রনেতা এবং গণ-অভ্যুত্থানের প্রেরণা ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, যদি কোনো ছাত্রদল কর্মীর ওপর হামলা হয় তবে আমরা ক্ষমা করব না। দেশনেতা তারেক রহমানের আদর্শ অনুযায়ী আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রতিশোধ নেব। তিনি আরও বলেন, বর্তমানে হলগুলোতে ফ্যাসিবাদের দোসররা শক্তিশালী অবস্থানে রয়েছে। ৭১ ও ২৪-এর পরাজিত শক্তির মিলিত প্রভাব ক্যাম্পাসে দৃশ্যমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চিকেন নেক হিসেবে পরিচিত ফেনী করিডর দেশের ৯০% আমদানি রপ্তানির কার্যক্রমের মূল চালিকা শক্তি। এই গুরুত্বপূর্ণ রুটটি রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে দেশের ব্যবসা বাণিজ্যের সুরক্ষিত স্তম্ভ হিসেবে কাজ করছে। তবে বর্তমানে এই করিডোরটির উপর ভারতীয়দের নজর বিদ্যমান। অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিকোণ থেকে এর ভবিষ্যৎ ও ব্যবহারের উপর প্রশ্ন উঠছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফেনী করিডর, যা বাংলাদেশে চিকেন নেক নামে পরিচিত, দেশের আমদানি রপ্তানি ৯০% কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এই করিডরটির রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে। তবে বর্তমানে এটি এক গুরুতর বিতর্কের মুখোমুখি হয়েছে। ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০,০০০ একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তোলার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য ৯০০ একর জমি বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে বাগেরহাটের মংলা উপজেলায় ১১০ একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত হয়েছে। ২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক এই বরাদ্দের ভিত্তি হিসেবে কাজ করছে। তবে প্রশ্ন ওঠে, এই সিদ্ধান্ত কি সত্যি বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে সঠিক? যদি এই জমি ভারতকে দেওয়া হয় তাহলে চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিশেষ করে ভারত যেখানে আমাদের চিকেন নেকের সংলগ্ন এলাকায় প্রবেশাধিকারে বাধা দিচ্ছে, সেখানে আমাদের দেশের ভেতরে তাদের অর্থনৈতিক অঞ্চল করার অনুমতি কেন দেওয়া উচিত? কিছুদিন আগে 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের ঘোষণা দেওয়ার পর ভারতকে দেওয়া ওই ৯০০ একর জমির বিষয়টি কেন খোলাসা হয়নি? এটি কি আমাদের অর্থনৈতিক স্বার্থের ক্ষতি নয়? এখন নাগরিক সমাজের পক্ষ থেকে এ দাবি অত্যন্ত জরুরি। ভারতকে দেওয়া এই ৯০০ একর জমির বরাদ্দ বাতিল করতে হবে এবং সেখানে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করতে হবে। তবে সরকারের এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা কতটা, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বোচ্চ খ্রিস্টান নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। মঙ্গলবার ২১ এপ্রিল এই খবরটি ঘোষণা করা হয়। পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর ২০১৩ সালে তিনি পোপের দায়িত্ব গ্রহণ করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, সোমবার সকাল ৭:৩৫ গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুতে। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভ্যাটিকান সিটির প্রশাসন তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক ভিডিও বার্তায়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো ডি ভ্যান্স বলেন, আমরা এই মুহূর্তে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেয়েছি। গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল, কিন্তু তিনি খুবই অসুস্থ ছিলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার শোকবার্তায় বলেন, আমি সৌভাগ্যবান হয়েছি তার সান্নিধ্যে আসার। তার উপদেশ ও শিক্ষা আমার জীবনের কঠিন সময়ের পাথেয়। কোভিড মহামারীর সময় যখন সবাই আতঙ্কে ছিল, সে সময় তিনি আমাদের শান্ত থাকার ধর্মীয় উপদেশ দিয়েছেন। তার মৃত্যুতে আমি ও বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বীর হৃদয় শোকার্ত।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে দলের হাল ধরেন উইলিয়ামস ও মাধেভেরে। দুজনের ৭৯ বলে ৪৮ রান যোগ করে পঞ্চম উইকেট জুটিতে তারা দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। এই জুটি ভাঙলেও এরই মধ্যে বাংলাদেশের প্রথম ইনিংসের ১৯১ রানকে অতিক্রম করে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংস শেষে ৮২ রানে এগিয়ে আছে রোডেশিয়ানরা। উইলিয়ামস ১০৮ বলে ২ ছক্কা ও ৬ চারে ৫৯ রান করেন। এর আগে লিড নেয়ার মুহূর্তে ক্রিজে থাকা মাধেভেরে ৩৩ বলে ২৪ রানে আউট হন। দুজনের ব্যাটে লিড তৈরি হলেও এখন জিম্বাবুয়ের শেষ দিকের ব্যাটাররা চেষ্টা করবেন লিড বাড়ানোর। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য দ্রুত এই ইনিংস গুটিয়ে দেয়া। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে। তিনি ১০৫ বলে ৫৬ রান করেন। নাজমুল হোসেন শান্ত ৬৯ বলে ৪০ রান করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।